ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বিগত 2 বছরের বেশি সময় ধরে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ 43টি পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিমানের টিকিট সহ অনেক পণ্য ও সেবার উপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হবে। নিশ্চিত করে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর চাপ আরও বাড়বে। এতে করে মানুষের ভ্যাট দেওয়ার প্রবণতা কমবে ও সরকারের ভ্যাট আদায় আরও কমবে বলেই আমরা আশঙ্কা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে ভ্যাটের সাথে ট্যাক্সেশনও জড়িত। ভ্যাটের পর ট্যাক্স বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে এনবিআর। যেহেতু বাজার ব্যবস্থা একটি আরেকটির উপর নির্ভরশীল, সেহেতু এর প্রভাব অন্য সকল ক্ষেত্রেও দেখা যাবে। এই বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা বইতে হবে দেশের সাধারণ জনগণকে। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উপর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে। এতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এমত অবস্থায় সমিতির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ পরোক্ষভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের দীর্ঘদিনের আলোচনা ও প্রচেষ্টার পর ধাপে ধাপে ভ্যাটের হার 15% থেকে 5% করা হয়েছিল, যার ফলে ভ্যাট আহরণও বহুগুণে বৃদ্ধি পায়। বিগত অর্থ বছরে ভ্যাটের হার কমানোর ফলে ভ্যাট আদায় 19% বেড়েছে, যা এনবিআর চেয়ারম্যান মহোদয় বলেছেন। আমরা ভ্যাট 3% নির্ধারণের দাবি জানিয়ে আসছিলাম, যাতে করে মানুষের ভ্যাট দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ও সরকারের ভ্যাট আদায় আরও বাড়ে। আমরা মনে করি 70% রেস্তোরাঁ এখনও ভ্যাটের আওতার বাইরে। প্রিয় সাংবাদিকবৃন্দ, জনজীবনের কথা চিন্তা না করে শুধু আইএমএফের শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হচ্ছে, এটি আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক। বর্তমান দেশের অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে হঠাৎ করে ভ্যাটের হার 3 গুণ বৃদ্ধিতে আমরা আতঙ্কিত, দিশাহীন ও শঙ্কিত যে রেস্তোরাঁ সেক্টরের এই ক্ষুদ্র উদ্যোক্তারা কতদিন এভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। উদ্বেগের বিষয় হলো সরকার প্রশাসনকে উল্টো পিরামিড বানিয়ে যেভাবে ব্যয় বাড়িয়ে চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি অবগত আছেন যে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সেক্টরের মধ্যে রেস্তোরাঁ সেক্টরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। করোনা পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু কারণে চলছে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। বর্তমান সরকার হিসাবে দেশে গড় খাদ্য মূল্যস্ফীতি 13% মতো, কিন্তু বাস্তবে তা 30% উপরে। জীবন জীবিকার সমন্বয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীরা আজ দিশেহারা। এছাড়া মাঠ পর্যায়ে ভ্যাটের নানাবিধ অন্যায়, জুলুম, অত্যাচার আমরা সহ্য করে ব্যবসা পরিচালনা করছি। বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। তার উপরে অধিকাংশ রেস্তোরাঁর ভোক্তাই মধ্যবিত্ত, কর্মজীবী ও শ্রমজীবী। তাই ভ্যাট বৃদ্ধিতে ভোক্তার উপর উঠবে বাড়তি দামের বোঝা, অপরদিকে রেস্তোরাঁ হবে ক্রেতা শূন্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দীর্ঘদিন ধরে বহুবার সরকারকে জানিয়েছি যে সরকার একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই রেস্তোরাঁ খাতের সকলকে একটি কমপ্লায়েন্সের আওতাভুক্ত করে নিরাপদ খাদ্য বাস্তবায়নের লক্ষ্যে রেস্তোরাঁ সেক্টরে কর্মরত 30 লক্ষ কর্মকর্তা কর্মচারী ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে সরকারি কার্যকর উদ্যোগের প্রয়োজন। বর্তমান 12টি মন্ত্রণালয় এই সংস্থা তদারকিতে কার্যক্রম পরিচালনা করায় আমরা ব্যবসায়িকভাবে নানাভাবে হয়রানির সম্মুখীন হচ্ছি। এমত অবস্থায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যে কোনো একটি মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চাই। এতে করে সরকার ও সমিতির ঐক্য প্রচেষ্টায় বাংলাদেশ সকল রেস্তোরাঁ, স্ট্রিট ফুড ও সকল খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে এবং সকল রেস্তোরাঁ সেক্টরে ইএফডি মেশিনের আওতায় আনা সম্ভব হবে। এতে করে অসম প্রতিযোগিতা দূর হবে এবং সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্য পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে। অন্যদিকে ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে এখন সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাই আমরা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে 2023 সালে সরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের পর্যবেক্ষণে জানা যায় দেশের 68% মানুষই কর দেয় না। জয়েন্ট স্টক কোম্পানিতে 2,13,000 কোম্পানি নিবন্ধিত হলেও আয়কর দেয় মাত্র 45,000। বিভিন্ন খাতে কর ফাঁকির কারণে সরকার হাজার হাজার কোটি টাকার আয়কর থেকে বঞ্চিত। কিন্তু দুঃখের বিষয় এই যে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে কিংবা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে সকল রাস্তার সমাধান হিসাবে ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অপরদিকে আমাদের মতো যারা সকল ধরনের নিয়ম কানুন মেনে ভ্যাট ট্যাক্স প্রদান করে ব্যবসা পরিচালনা করে, উল্টো তাদের উপর অন্যায়ভাবে বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা চাপাতে এনবিআর বেশি আগ্রহী। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসার উপরে 5% থেকে বর্ধিত 15% করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক এসডি নামে পূর্বে আরও একটি 10% করের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদি বর্ধিত ভ্যাট 15% এবং সম্পূরক শুল্ক এসডি 10% করা হয়, তবে সাধারণ ভোক্তাকে 25% কর প্রদান করতে হবে। এই অবস্থায় ভোক্তার নিকট হতে কোনোভাবেই এই 25% বাড়তি কর আদায় করা সম্ভব হবে না।
উচ্চ মূল্যস্ফীতির ফলে ব্যবসা পরিস্থিতি খারাপ যাচ্ছে। এই বর্ধিত ভ্যাট আরোপিত হলে সামনে আরও খারাপ হবে। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবসা চিন্তা করতে হবে। সরকারের ভ্যাট বৃদ্ধিতে বিপুল সংখ্যক ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এতে মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়বে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পৃথিবীর সব দেশেই রাজস্ব আদায়ের প্রধান খাত হল প্রত্যক্ষ কর। যে যত বড় ধনী তাকে তত বেশি আয়কর দিতে হয়, কিন্তু আমাদের দেশে করের আওতা না বাড়িয়ে ভ্যাটকে রাজস্ব আয়ের প্রধান হাতিয়ার করা হয়েছে। বর্তমানে ভ্যাট নিবন্ধন দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 5,25,000। এর মধ্যে গড়ে 3.5 লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট দিয়ে থাকে। এর বাইরে যেই লাখ লাখ প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। রেস্তোরাঁ খাতটি বিক্রয়ের উপর ভ্যাট ও আয়ের উপর কর প্রদান করে, সুতরাং ভ্যাটের সাথে ট্যাক্সেশনও জড়িত। যে হারে আপনারা ট্যাক্স নির্ধারণ করেন তা জটিল ও বাস্তবসম্মত নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে পূর্ববর্তী সরকার যাদের অনৈতিক সুবিধা দিয়েছিল তাদের অনেকেই বর্তমান সরকারের নীতি নির্ধারক পদে থাকার কারণে এখন তারা সেই নীতি অনুসরণ করে চলেছেন। প্রশাসনের ব্যয় কমিয়ে ও অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে সরকার ঘাটতি মেটাতে পারে। IMF-এর শর্ত মানতে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের জনগণের উপর ইচ্ছে মতো করের বোঝা চাপিয়ে দেওয়া কোনো পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। কর আহরণ বৃদ্ধির জন্য ভ্যাট বৃদ্ধি করারই একমাত্র পদ্ধতি নয়। ভ্যাট ও শুল্কের মতো পরোক্ষ করের বদলে প্রত্যক্ষ আয়কর বৃদ্ধি করাই জনকল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ করের বদলে সাধারণ মানুষের কাছ থেকে পরোক্ষ কর আদায়ের উপর বেশি নির্ভর করা হলে তা ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি করে। অন্যদিকে 29 সেপ্টেম্বর 2022 তারিখে রেস্তোরাঁ সেক্টর শিল্পের মর্যাদা প্রদান করা সত্ত্বেও এখন আমরা সেই সুবিধা ভোগ করতে পারছি না। এই ক্ষুদ্র মাঝারি শিল্প টিকিয়ে রাখতে এই সকল বিষয়ে আমরা সরকারের সাথে আলোচনা করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। এখানে স্মরণযোগ্য যে এই সেক্টরে কর্মরত 30 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি মানুষ জড়িত। অদূর ভবিষ্যতে বাংলাদেশে কমপক্ষে 30% লোক খাওয়া দাওয়া বিষয়টি রেস্তোরাঁর উপর নির্ভর করবে। রেস্তোরাঁ সেক্টরে কর্মসংস্থান তৈরি হবে, দেশের জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই সেক্টর। সুতরাং রেস্তোরাঁ সেক্টরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অভিযানের নামে ব্যবসায়ী হয়রানি বন্ধ করি। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, রেস্তোরাঁ সেক্টরকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের মানুষের নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। জি জি আমার জানা হচ্ছে যে তাহলে ভোক্তা আন্দোলন না করে আপনারা কেন এই ক্ষেত্রে আপনাদের আদায় করে থাকেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এনজিআর থেকে অভিযোগ আছে যে রেস্তোরাঁগুলোতে প্রচুর ভ্যাট ফাঁকি হয়। এই ভ্যাট ফাঁকির কারণ কেন আপনারা? জি ধন্যবাদ আপনার এই সুন্দর কোশ্চেনের জন্য। ভোক্তা কেন আন্দোলন করে নাই, এখন আপনারা তো ভোক্তার কাছে গেলে ভোক্তার বক্তব্য পাবেন। আমাদের বিষয়টা হচ্ছে, আপনি দেখেন যে 15% ভ্যাট পৃথিবীর কোথাও খাদ্যের উপরে নাই। আপনার কি আয় বেড়েছে? আপনি তো আমার ভোক্তা। অলরেডি মূল্যস্ফীতির কারণে আমাদের 30 থেকে 40% ব্যবসা কমে গেছে। এই যে 30 থেকে 40% ব্যবসা কমে গেছে, এখানে আমরা সাফার করতেছি সাস্টেনেবল একটা পলিসি নিয়ে চেষ্টা করছি টিকে থাকার জন্য। আমরা চাইলেই মূল্য বৃদ্ধি করতে পারি না। হ্যাঁ আমরা পারি, মূল্য বৃদ্ধি করব, কিন্তু আমাদের যে কনজিউমার আছে, ভোক্তা আছে, তার তো অ্যাফোর্ড করার ক্ষমতা থাকতে হবে। আমাদের ভোক্তারা অলরেডি আমাদের খাচ্ছে, পারচেস ক্যাপাসিটি কমে গেছে। সেখানে যদি 15% আমরা অ্যাডিশনাল অ্যাড করি, এটা আপনি নিজেই আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি এই বাজারে আগে 2 বছর আগে কত এক্সপেন্স করছেন, আপনি এখন কত এক্সপেন্স করতেছেন। তার মানে কি আমাদের 30% 40% সেল কমে গেছে, কিন্তু আমাদের ব্যয় বেড়ে গেছে অনেক।
আমাদের ওয়েজেস বেড়েছে, আমাদের ইউটিলিটি কস্ট লাস্ট সরকার আমাদের সব কিছু ডাবল করে দিয়ে গেছে। তারপর আমাদের স্টাফ বেতন বেড়েছে। আমাদের ধরেন আমাদের এই যে এখন বাজারে যেই নিত্য পণ্যের মাঝখানে আপনি দেখেন তেলের একটা তেলেসমাতি আপনারা সবাই দেখলেন, তেল নাই বাজারে। আমরা 220 টাকা পর্যন্ত তেল কিনেছি। আপনার আলু নাই বাজারে, আলু আমরা 80 টাকা পর্যন্ত আলু কিনেছি। সারা বছর পেঁয়াজের একটা টানাটানি ছিল, কিন্তু আমরা কি প্রতিদিন দাম বাড়াতে পারি? কোনোভাবে সম্ভব না। আপনি সকালে নাস্তা খান প্রতিদিন বাইরে, আপনি যখন খেতে এসে দেখলেন আজকে খেলেন 50 টাকা খরচ করে, কালকে যদি 60 টাকা হয়, আপনি তো ওইখানে মেনে নেবেন না। আমরা কথা বলছি, আপনারা এখন এই এনবিআর এর লোকজনের কবে ঘুম ভাঙে? আমার কথা হচ্ছে যে এনবিআর এর কর্মকর্তা যেই পর্যায়ে মাঠ পর্যায়ে জুলুম করে, ভ্যাট আদায় তো এইভাবে হবে না। কারণ আমাকে গ্রাহক ভ্যাট দেয় না, ভ্যাট চাইতে আসলেই মারতে আসে। আমি ডোন্ট টক অ্যাবাউট যে আপনি ধরেন ধানমন্ডির রেস্তোরাঁ বা গুলশানের রেস্তোরাঁ নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু ওইটা তো আপনি কালে ভদ্রে খেতে যান, আপনি আপনার পরিবার নিয়ে বিনোদনের জন্য একবেলা খেতে গেলেন সপ্তাহে 15 দিনে। বাট আমাদের যে সাধারণ বাংলাদেশে, সারা বাংলাদেশে যে সাধারণ মানুষরা, কর্মজীবী শ্রমজীবী লোকজন, তারা কি আমাকে 15% ভ্যাট দেওয়ার ক্ষমতা রাখে? এটা তো অ্যাবসার্ড। IMF এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র্য বিমোচন হয়েছে সেটা বলেন। আমার তো মনে হয় যে এই যে এনজিও গভর্নমেন্ট, আমি বলবো সেটা যেভাবে আপনি নেন না কেন, আপনারা কেউ বলছেন না, তারা এই দেশটাকে আরো দারিদ্র্যর নিচে নিতে চায়। তাহলে সুবিধা কি? তাদের এনজিও ব্যবসাটা আরো ফুলে ফেপে বড় হবে, আমরা দারিদ্রতার নিচেই থাকবো, এবং আমাদেরকে বহু ভাগে বিভক্ত করে ফেলবে আমাদেরকে। কারণ আমাদের দেশে যেখানে ঐক্য দরকার, সেখানে এই দেশে দেখেন আপনি নানান মত নানানভাবে, এই যে 5 তারিখের আগস্টের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমাদের ছেলের অবস্থা কত খারাপ। সন্ধ্যার পরে ফ্যামিলি নিয়ে কেউ বের হচ্ছে না, আমাদের অবস্থাটা খুবই খারাপ। আমরা এরপরে যে মরার উপর খরার ঘা, আমরা বলেছি এই যে স্ট্রিট ফুড কোনো ভ্যাট দিচ্ছে না। আমি যেই তান্দুরি চিকেনটা 150 টাকা বিক্রি করি, সেই একই তান্দুরি চিকেন 100 টাকা যদি পাশের দোকানে বিক্রি করে, যার ভ্যাট নাই, ট্যাক্স নাই, কমপ্লায়েন্স নাই, কিচ্ছু নাই, তাহলে ও কি আমার কাছে আসবে? তাহলে আমার লাভ কি? আমি কিভাবে টিকে থাকবো? এই যে আমি 100 টাকা খেতে পাচ্ছি, কিন্তু আমার কস্টিংয়ে 100 টাকা হয় না। আমার কমার্শিয়াল হারে বিদ্যুৎ বিল, কমার্শিয়াল হারে পানির বিল, কমার্শিয়াল হারে গ্যাস বিল, আমাকে কমার্শিয়ালের স্পেস বিল, কর্মচারীর বেতন, কমপ্লায়েন্স, এই যে আনহেলদি কম্পিটিশন, সেটাই আমরা বলে আসছি যে ভ্যাটের আওতায় সবাইকে আনতে হবে, এবং ভ্যাটের আর এক হইতে হবে। আপনি 5 স্টারে 15% নিচ্ছেন, নিতেই পারেন। 5 স্টারে 20% থেকে 25% হচ্ছে র মেটেরিয়াল কস্ট, আর আমাদের র মেটেরিয়াল কস্ট 65 এর উপরে, এখন 70% পর্যন্ত র মেটেরিয়াল কস্ট হয় নর্মাল একটা রেস্টুরেন্টের, একটা নর্মাল রেস্টুরেন্টের। সেখানে আমি গ্রস প্রফিট কত করব, ইউটিলিটি কিভাবে দিব, আমার প্রফিট কোথায়? আমাদের কোনো প্রফিট নাই লাস্ট 4 বছর। হয়তো আপনারা যদি 4টা ভালো রেস্তোরাঁ দিয়ে বিচার করেন সারা বাংলাদেশ, এইভাবে সারা বাংলাদেশ চলবে না। তো দেশে ভ্যাট ফাঁকি দেওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে, আপনাকে বলি, আপনি যেই পর্যায়ে ট্যাক্সেশন নির্ধারণ করেন, যেই ওয়েতে, সেই ওয়েতে ভ্যাট যদি আমি দেই পুরোটা, কাস্টমার তো দেয় না, আমি যদি পুরো ভ্যাট দিয়ে আদায় করেও ওই ট্যাক্স দিতে হলে আমার ঘর বাড়ি বিক্রি করে ট্যাক্স দিতে হবে। এনবিআর এর কাছে আমরা 5 বছর যাবত চিঠির পর চিঠি যে ট্যাক্সেশনটা ইজি করেন, একটা সহজ প্রক্রিয়া ট্যাক্সেশন করেন, আমরা প্রতি মাসে ট্যাক্স দিয়ে দিই, যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা। কিন্তু এনবিআর এর চাঁদাবাজি তো বন্ধ হবে না, কারণ মাঠ পর্যায় থেকে চাঁদাবাজি করে উপর পর্যন্ত ভাগ বাটোয়ারা হয়, এবং তারা সিস্টেমটাকে এমন জটিল করে রাখে, আপনাকে চাইতে হবে লয়ারের কাছে ট্যাক্স দেওয়ার জন্য। তো আপনি কিছু সরকারকে দিবেন, কিছু এনবিআর এর কর্মকর্তাদের ম্যানেজ করবেন, কিছু লয়ার নেবে। আসলে আদতে সরকার রাজস্ব পাবে না। কেউ এই রাষ্ট্রে 53 বছরে ব্যবসায়ীদের জন্য সহজীকরণ কিছু করে নাই। হ্যাঁ, কিছু মুষ্টিময় ব্যবসায়ীর জন্য সরকার কাজ করে, তারা যেমন ফুলে ফেপে বড় হয়ে যায়, তাদের কিচ্ছু হয় না। কিন্তু এই ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশে এই 50-53 বছরে কেউ কাজ করে নাই। তো ক্ষুদ্র উদ্যোক্তা যদি কাজ করতো, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে এই জুলুমটা মাঠ পর্যায়ে, এটা হচ্ছে তাদের লুটপাটের জন্য। IMF একটা উসিলা মাত্র। আমরা এখনো বলতে চাই সরকারের কাছে, আপনারা আসছেন, একটা লেজিটিমেট ভালো একটা ইলেকশন দেন, ভালো একটা গভর্নমেন্ট আসুক, তারা ব্যবসায়ীদের সাথে বসুক। আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই, FBCCI-কে ঠুটো জগন্নাথ বানায় রাখছে আজকে বহু বছর। যখন যে সরকার আসে, তার তাবেদারি লোকজন FBCCI শাসন করে বা FBCCI-তে তারা নেতৃত্ব দেয়, এবং তারা শুধু তাদের মতো করে পলিসি করে, এবং তারা তাদের সাম্রাজ্য বাড়িয়ে চলে। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিনিধি FBCCI-তে নাই বললেই চলে। সুতরাং FBCCI হচ্ছে আমাদের স্পোক্সম্যান, দেন দরবার করবে সরকারের সাথে, একটা সুন্দর ব্যালেন্স একটা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করবে। সেখানে FBCCI এর ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাদের কাজ হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিজরা, তারা ভোট কিনেই তারা নেতৃত্বে যাবে সরকারের ব্লেসিং নিয়ে, এবং তারা সরকারের আজ্ঞা বহে কাজ করবে। যা হয়েছিল লাস্ট
বিগত বছর, নট অনলি 15 বছর, আপনার স্বাধীনতার পর থেকেই যার যার সুবিধা অনুযায়ী শেষে এফবিসিসিআইতে নেতৃত্ব দিয়েছে। আমরা এটার অবসান চাই। যদি ডেমোক্রেসি হইতে হয় সমস্ত জায়গায় ডেমোক্রেসি হোক। ডেমোক্রেসি হইলেই পরে আজকে আমাদের এই কথা শুনতো। আমাদের এত বড় ডিসিশন নেওয়ার আগে আজ পর্যন্ত আমাদের কেউ একটা চিঠি দেয় নাই, বসতেও চায় না যে তোমরা যে কর আদায় করে, আমরা তো আদায় করে দিব, আমাদের সাথে তো বসা দরকার, আমরা কি প্রক্রিয়া আদায় করব, এটা কি সম্ভব কিনা। তাহলে এইটা হচ্ছে বাংলাদেশ, যে আপনার যা মন চাইলো জমিদারি প্রথার মতো, ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে জমিদার প্রথা দিয়েছে, তুমি আমাকে রাজস্ব আদায় করে দাও, যা ইচ্ছা তাই, চাপকে আদায় করো, পিটায় আদায় করো, মামলা দিয়ে আদায় করো, কিন্তু রাজস্ব আমার লাগবে। আমরা মনে হয় ওই দেশে চলে যাচ্ছি, কারণ পলিটিশিয়ানদের লাগাতার ব্যর্থতার কারণে আমলাতন্ত্র এত শক্তিশালী হয়েছে এবং তারাই দেশকে রুল করতেছে। তো আমরা চাই এই যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সারা বাংলাদেশে 4,82,000 রেস্তোরাঁ আছে, এই যে 4,82,000 রেস্তোরাঁর উপরে যে জুলুমটা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। আমাদের সাথে আরও অনেক অ্যাসোসিয়েশন যোগ দিচ্ছে, মিষ্টি এবং কাপড়, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা যারা আছি সবাই আসছে, আমরা কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। ধন্যবাদ। জি, ভোক্তারা ভ্যাট না দিলে আপনি ভ্যাট দিতে হবে না, কারণ আপনি তো ভোক্তা যদি ভ্যাট দেয় তাকে আপনি ভ্যাট চালান দিবেন। ইএফটি মেশিনে সেটা ইনক্লুড থাকবে, এনবিআর সেটা নট হবে, এনবিআর সেটা নোটিফিকেশন পাবে, তাই আপনি ভ্যাট। আপনাকে একটু বলি, এখানে এই ইএফডি মেশিন অপারেট করার জন্য বিগত সরকার তাদের মনোনীত কিছু থার্ড পার্টি নিয়োগ করেছে। আপনি এখানে খাবেন, আপনাকে যদি রিসিট না দেওয়া হয়, রিসিট নেওয়ার পরে ভ্যাট যদি না নেন, এই রিসিটের মাধ্যমে একটা করে মামলা হয়ে যাবে। সেই মামলা জরিমানা আছে, সেই মামলায় ভোগান্তি আছে, এমন একটা সিস্টেম করেছে। আমি তো বললাম ভ্যাট কাস্টমার দেয় না, ম্যাক্সিমাম কাস্টমার। আমার যে পাড়া মহল্লায় রেস্তোরাঁয় ভ্যাট কি 15% দিবে? আপনি যে সকালবেলা ঘুম থেকে করে নাস্তা খাবেন পরিবারের জন্য, আপনি কোত্থেকে 15% ভ্যাট দিবেন? 5%ও সরকারকে দিতে চায় না ভালো রেস্টুরেন্ট ছাড়া। আমরা ফুডের সাথে টাকাটা অ্যাড করে আমরা ভ্যাট দিই সরকারের কাছে। আমরা বলেছি 3% করেন। আচ্ছা আপনি দেখেন 15% ভ্যাট থেকে যখন 2 ধাপে আমাদের 5%-এ আসছে এবং ভ্যাট আদায় বেড়েছে 19% লাস্ট ইয়ারে, এবং আমরা বলেছি এটা 19% না, এইটা কমপক্ষে 10 গুণ বাড়বে যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। কারণ আমাদের সহযোগিতা করলে তাদের খাওয়া তো বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা তো চুরি করতে চাই না, ও বাধ্য করে আমাদেরকে চুরি করতে। কিভাবে চুরি? আমি তো ভ্যাট আদায় করতে পারি না, তখন আমার কি করতে হয়? ম্যানেজ করতে হয়। কিভাবে ম্যানেজ? ঠিক আছে ভাই, আপনি কিছু নেন, আমি সরকারকে কিছু দিই। আমরা এটা চাই না, আমরা চাই 3% করা হোক, 5% না। লাস্ট সরকার আমরা 3% বলেছি, 3% আমরা ফুডের সাথে অ্যাড করে দিব, এবং আমরা বলেছি সাথে সাথে 1% আলাদা করে ট্যাক্স দিয়ে দিব। তাহলে প্রতি বছর শেষে আমি একটা ছোট্ট উদ্যোক্তা, একটা অডিট রিপোর্ট দিতে 50,000 টাকা লাগে চার্টার্ড অ্যাকাউন্টের কাছে। আমি একজন ওয়ান ম্যান শো আমাদের ম্যাক্সিমাম রেস্তোরাঁগুলোতে। আমি বাজার করি, আমি রান্না করি, আমি বিক্রি করি। এখন আমার একটা চার্টার্ড অ্যাকাউন্টের কাছে যাইতে হবে, আমাকে অডিট রিপোর্ট দিতে হবে, আমাকে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। এই যে হয়রানি, মানে এটা কি এখন একটা 5 স্টার হোটেলের সাথে যদি আমাদের তুলনা করা হয়, হ্যাঁ, তাহলে তো আমাদের একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সারা পৃথিবীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনেক ফ্যাসিলিটিস, আর এই উল্টা এই দেশে বড় ব্যবসায়ীরা ফাঁকি দিবে হাজার হাজার কোটি টাকা। আজকে যারা বহুত বড় বড় কথা বলে সব ট্যাক্সেশনের ফাঁকিবাজ, তাদের অডিট করা হোক। আমরা বলেছি বিগত সরকার আমলে আমলারা যারা দুর্নীতি করছে, আপনারা দেখছেন পত্রিকায় আসছে, সবচেয়ে বড় দুর্নীতিবাদ ছিল আমলারা। তাদের সম্পদের কি হিসাব আজ পর্যন্ত নিছে? তাদের হিসাবটা নেই, তাদের দুর্নীতিগ্রস্ত সম্পদগুলো জব্দ করা হোক। এই টাকা দিয়ে 10 বছর চলবে, আমরা তো ট্যাক্স দিবই। আমরা বলেছি, একই কথা বলছি। এবং যারা দুর্বৃত্তায়ন পলিটিশিয়ান ছিল তাদের সম্পদের হিসাব নেওয়া হোক। আজকে সব উঠে পড়ে লাগছে ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা। আইএমএফ কি? আইএমএফ থেকে একদল লোন করবে, লোন করে প্রকল্প করবে, ওইখান থেকে লুট করে আবার বিদেশে নেবে, আরেক দল এসে সুদ করার নামে আবার লোন করবে, সব চাপাই দিবে সাধারণ জনগণের কাছে। এটা তো হইতে পারে না। দিন শেষে তো আমরাও একটা ভোক্তা, আমরাও তো ভোক্তা। দিন শেষে কোথাও না কোথাও আমরা কিনবো, তা আমাদের ইনকামটা কোথায়? তারা কি চায়? এটা দারিদ্র সীমার নিচে চলে যাক এই দেশটা, তাহলে সুবিধা হবে। আরো 500 এনজিও হবে, তারা একসময় ক্ষমতায় আসবে। এটা তো হইতে পারে না। আজকে স্টুডেন্টরা যা করতেছে, মব জাস্টিস জায়গায় জায়গায় চলতেছে, কেউ কথা বলছে না ভয়ে যে আমার উপর যদি খরচ চলে আসবে, আমার উপর যদি খরচ চলে আসবে। রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না। যারা দুর্নীতিবাজ, যারা সত্যিকারের দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। পুরো আপনি মাঠ পর্যায়ে এমন একটা আতঙ্ক, আপনার একটা আতঙ্ক নিয়ে তো রাষ্ট্র চলতে পারে না, আতঙ্ক নিয়ে তো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয় না। আমরা চাই ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি সারা বাংলাদেশে, আমরা সুন্দরভাবে ব্যবসা করব, সরকারের রাজস্ব দিব, ট্যাক্স দিব, ভ্যাট দিব, সব দিব। ধন্যবাদ। জি জি, আপনি বলেছেন যে 70% রেস্তোরাঁ ভ্যাটের আওতা।
বলেছি বাইরে, জি এই যে ভ্যাটের আওতার বাইরে 70% রেস্তোরাঁ, এইটার দায়ভার ব্যর্থতা কি আপনাদের না সরকারের? আরেকটু কোশ্চেন করি, এইটা আপনি বললেন যে 19% ছিল 5% করার কারণে, এখন যদি আবার ভ্যাটটা সেই ক্ষেত্রে কি ভ্যাট চুরি করার আশঙ্কা আছে কিনা আপনি যদি বলেছেন, আর যে 70% রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরে তারা কি এই নিবন্ধনের ভিতরে আসতে ভয় পাবে কি? যে আমি এই ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দীর্ঘদিনের আমাদের সভাপতি মহোদয় ছিলেন, উনিও কাজ করেছেন। আমি মনে করি উনি বক্তব্যের উত্তরটা দেখ। জি ধন্যবাদ জাহিদ ভাই। প্রকৃতপক্ষে আমাদের যিনি মহাসচিব উনি সবকিছু বলে গেছেন এখানে। আপনারা দয়া করে এটা যদি ভালো করে পড়েন আমরা আপনাদের উত্তর পেয়ে যাবেন। তবে আমার কথা যেটা তা হলো আপনাদের এখানে স্বর্ণাপন্ন হয়েছে আমরা কিন্তু নিজেদের বাঁচার কারণে, কারণ জাতির বিবেক কিন্তু আপনারা আপনাদের লিখনের মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কিন্তু সাধারণ জনগণ বেঁচে থাকার একটা আশা মানে তারা দাবি করে বা আপনাদের প্রতি ডিপেন্ডেন্ট হয়। এখানে আপনারা যে জিনিসটা তুলে ধরবেন সত্যি কথা, 70% ফুটপাতে যে সমস্ত রেস্টুরেন্ট আছে আপনার স্ট্রিট ফুড যারা বিক্রি করে বহির্বিশ্বে আমরা দেখেছি যে সবাই কিন্তু একটা রেজিস্ট্রেশনের আওতায় থাকে। ইভেন ভারতে বলতে আমরা দেখেছি যে ওখানে আমরা 5 স্টার হোটেলে থাকি কিন্তু খাওয়া দাওয়া করি কিন্তু আপনার ফুটপাতে। কেন? ওদের খাবারের মানটাও ভালো, ওদের রেজিস্ট্রেশন আছে। তো সুতরাং আমরাও চাচ্ছি আমরা যদি এখানে যত আপনার ফুটপাত বা যারা আপনার এটা পরিধি বাড়ায় না বা যারা ট্যাক্স দেয় না তাদের ট্যাক্সের আওতায় যদি আনতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা হাইজিন ফুডটা পাবো, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। বিধায় আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে সবাইকে একটা ইনক্লুড করার জন্য। যে কথাটা ইমরান সাহেব বলেছেন আমরা সত্যি গতবারের চেয়ে যেখানে আপনার 15% ছিল তারপরে 7.5% আছে, তারপর 5% আছে, 5% আসার পরে কিন্তু আমরা 19% বাড়িয়ে দিয়েছি। এবং 3% যদি আনানো হয় আমরা চাবো যে আপনার 50% আমাদের ট্যাক্স বেড়ে যাবে। মানে এর আগে যদি আপনার 2000 কোটি টাকা আছে তখন আপনার 4000 কোটি টাকা হবে এই হোটেল রেস্টুরেন্ট থেকে। সুতরাং আমরা চাচ্ছি যে 3% আমাদের উপরে আপনার ভ্যাটটা ইমপ্লিমেন্ট করা হোক এবং আমরা 100% আমরা ট্যাক্স দিব। আমাদের এখানে ফাঁকিবাজি বা আন্ডারহ্যান্ড বা মধ্যস্বত্ব ভোগীদের কোনো টাকা পয়সা দিতে হবে না, আমরা ডাইরেক্ট গভর্নমেন্টকে দিব। এই টাকা টোটাল টাকাটা গভর্নমেন্টের ঘরে যাবে। বিধায় দেখবেন যে আমাদের পরিধিটা বেড়ে যাবে। তা আপনাদের মাধ্যমে আমরা এটি বলতে চাচ্ছি যে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যদি এই রেস্তোরাঁ খাতকে ধরা হয়, যেটা আমাদের এখানে ইমরান হাসান সাহেব বললেন এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা ইনশাআল্লাহ আমাদের যে দাবিগুলো আমরা বলতে পারবো। আর প্রকৃত পক্ষে আপনারা খেয়াল করেছেন কিনা আমরা কিন্তু ক্রেতাদের পক্ষেই কথা বলছি। আমরা কিন্তু এই 15% দিলে আপনি তো আপনি যে 100 টাকা হলে 115 টাকা আপনার দিতে হবে, 500 টাকা হলে 560 টাকা আলাদা দিতে হবে, 575 টাকা দিতে হবে। ওই 75 টাকা কিন্তু অনেকের কাছে খুব বেশি এটা মনে হয়। সুতরাং আমরা চাচ্ছি যে 3% যদি হয় 500 টাকা খেলে 3 5 15 তাহলে 150 টাকা হয়, তো 150 টাকা দেওয়া যায়। তো সুতরাং 150 টাকা না আপনার 15 টাকা দিতে হয়, 15 টাকা সবাই দিবে এবং 100% দিবে। তো এই জন্য বর্তমানে যে টাকাটা এখন রাজস্ব আয় হচ্ছে তার চাইতে অন্তত 100 গুণ বেড়ে যাবে। এইটা আপনারা যদি সবার কাছে একটু তুলে ধরেন। আর বর্তমানে যারা আমাদের উপদেষ্টা মন্ডলী আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তারা যেটা বয়সের কারণে হোক যে কথা প্র্যাকটিক্যাল কারণে হোক তারা হয়তো অতটা বুঝতে পারছে না। এবং এখানে কিন্তু এর আগেও যে সমস্ত আমলারা নানান ধরনের কথা বলে কান ভারী করে সরকারকে অপ্রিয় করার জন্য যে কর্মকাণ্ড করে তাই কিন্তু হচ্ছে। সুতরাং এই সেক্টরটা কেন ধরবে? আপনার রেস্তোরাঁ খাতটা সবচাইতে আপনার সেন্সিটিভ একটা সেক্টর, এই সেক্টরকে কেন ধরবে? যেখানে ফুলে ফেপে যেটা আমরা বাধ্য হয়েছি যে পর্যায়ক্রমে আমরা প্রতীকী ধর্মঘট করবো, এরপর দরকার সমস্ত রেস্টুরেন্ট আমরা বন্ধ করে দেবো। যেমন আমার রেস্টুরেন্ট গত 6 মাস যাতে আমরা শুধু লজ দিচ্ছি আমার নিজের রেস্টুরেন্ট, আর আমার নিজের জায়গাতেও আমি লজ দিচ্ছি। আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে আপনার মোর দেন 70% হোটেল রেস্টুরেন্ট তারা ভাড়া নিয়ে চালায়, তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে।
অস্তিত্ব শেষ হয়ে গেছে। এখন আমরা করেছি হয় আন্দোলন যে করবো, আর না হলে আমাদের হোটেল রেস্টুরেন্ট বন্ধ করে আমি যদি ভাড়াও দিই, আমি যদি দোকান ভাড়া দিই, ভাড়া দিলে চেয়ে আমি বেশি পাবো। বিধায় আপনারা জাতির বিবেক, আপনাদের লিখনের মাধ্যমে, আপনারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্সের মাধ্যমে আপনারা দয়া করে আমাদের দিকে যদি একটু তাকান, ইনশাল্লাহ আমরা চাই এই দেশকে পৃথিবীর বুকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা ক্ষেত্রে আমরা ভ্যাট দিতে চাই, নিয়মের মধ্যে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইমরান ভাই, আমি জি। মাহবুব বলছিলাম থেকে ছোট ছোট কয়েকটা বিষয় জানতে চাই। যেটি হচ্ছে আপনাদের সমিতিতে আসলে কতজন সদস্য আপনারা আছেন, এবং এই যে ভ্যাটটা যেটা হয় রেজিস্টার্ড হোটেল রেস্তোরাঁর সংখ্যা আসলে কত, যেখান থেকে ইন্ডিয়ার রাজস্ব পায় নিয়মিত। এবং একই সাথে আরেকটা বিষয় জানতে চাই, আপনি বলছিলেন 15% যখন ছিল সেখান থেকে 5% করার পরে 19% বেড়ে গেছে। একটু সংখ্যা বা হিসাব কি কোনো আছে? এটি 15%-এর সময় সরকার এই খাত থেকে কত রাজস্ব পেত, 5% হয়ে কত পেয়েছে, এবং আপনারা যে দাবি করছেন 3%, তাহলে আসলে কি পরিমাণ আসবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের 60,000-এর মতো মেম্বার আছে, একটু কম বেশি হবে আর সারা বাংলাদেশে। আর আমাদের যে ভ্যাট নিবন্ধিত, ওগুলো আমরা ডিটেলস পুরো এখনো পাইনি, ওই রকমই 60,000-এর মতোই হবে, আরও বেশি হবে। অনেকে ভ্যাট নিবন্ধন করে ভ্যাট দিচ্ছে না, মালিকানা যখন বদল হয়ে যায়। হাট আমাদের রেস্তোরাঁগুলো ঠিকই থাকে, হাট বদল হয় অনেক। কারণ কেন, ও সাস্টেন করতে পারতেছে না, আরেকজনের কাছে সেল করে দেয়, এইভাবে। কিন্তু তাহলে চিত্রটা দেখা যাচ্ছে না যে কিভাবে আমাদের সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয়। খোলা আছে কিন্তু, আপনি দেখবেন ধানমন্ডিতে রেস্তোরাঁ প্রতি 6 মাসে 3 মাসে হাট বদল হচ্ছে বনানীতে, কারণ সাস্টেন করতে পারছে না। কিন্তু কেউ না কেউ আসছে, নতুন উদ্যোক্তা, নতুন বিনিয়োগকারী। আরেকটা বিষয় যে আমরা এনবিআর চেয়ারম্যানের মুখ থেকে শুনেছি যে 19% আদায় বেড়েছে, ওনার স্টেটমেন্ট। এক্স্যাক্টলি ফিগারটা আমি আপনাকে বের করে, যদি আপনি আমি এনবিআর থেকে চেয়ে বের করে দিব, আমরা ওইটা নিয়ে কাজ করছি। জি। আচ্ছা, আরেকটা বিষয়, ভ্যাট 3%-এর কথা বলেছি এই জন্য, তখন আমরা কাস্টমার থেকে আর ভ্যাট এক্সট্রা চার্জ করব না, আমাদের ফুডেই 3% অ্যাড করে আমরা কাস্টমার 3% কারো গায়ে লাগবে না। এবং আমরা বলেছি ওই ভ্যাটের সাথে ট্যাক্সটাও, ধরেন আমি এক্সাম্পল দিই আপনাকে, ইনকাম ট্যাক্স। হ্যাঁ, ইনকাম ট্যাক্স। আমি একটা রেস্তোরাঁয় 30 লাখ টাকা মাসে বিক্রি করলাম, এটার ভ্যাট আছে 90, ধরেন 90,000 টাকার মতো, 3% হিসেবে আসে 90,000 টাকার মতো। না, 3% হিসেবে 5% হিসেবে 1.5 লাখ টাকা আসে। আমি যদি 30 লাখ টাকা ভ্যাট দেখাই, তাহলে আমার যে র মেটেরিয়াল কস্ট ওনারা ধরে 35%, ধরে একটা গ্রস প্রফিট ধরে আমাদের ট্যাক্স দিয়ে দেয়। হোয়ারেজ আমাদের নিট প্রফিট 10% বের করতে বহু কষ্ট হয়ে যায়। এখন ওনারা 5 স্টার হোটেলে বসে আরাম করে এইখানে এদের কাছ থেকে নিয়ে এদের স্ট্যান্ডার্ডে আমাদের গ্রস প্রফিট হিসাব করে, এদের ফুড কস্ট কত, এদের ইউটিলিটি কস্ট কত। আর 5 স্টার হোটেলগুলোর রিবেট বলতে যে ভ্যাটগুলো তারা দেয় বিভিন্ন সোর্সিংয়ে, এই ভ্যাটগুলো তারা আবার রিবেট নিয়ে নেয়, কারণ তাদের কাছে ম্যান পাওয়ার আছে, অ্যাকাউন্টেন্ট আছে, তাদের কাছে সমস্ত সিএফও আছে। তারা ইউটিলিটির যে ভ্যাটটা দিচ্ছে, ওয়াশার যে ভ্যাটটা দিচ্ছে, এই ভ্যাটটা আবার রিফান্ড নিয়ে নেয়। ওই রিফান্ড 6-7% তারা আবার নিয়ে নেয়। কিন্তু আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের ভ্যাট রিফান্ড নেওয়ার কোনো রাস্তা নাই। এখন আমি 30 লাখ টাকা বিক্রি করে একটা অ্যাকাউন্টেন্ট নিব 40,000 টাকা বেতন দিয়ে, একটা HR নিব, এইটা তো সম্ভব না। তো সুতরাং আমরা বলেছি যে ওই ভ্যাটের সাথে ট্যাক্সটাও আমরা দিয়ে দিব, যে সেলের সাথে একটা 1%, 0.5% যেটা নির্ধারণ করা হোক। তাহলে বছরে 12 মাসেই সরকার ট্যাক্সটা অ্যাডভান্স পেয়ে যাবে, আমাদের বছর শেষে জুন জুলাই দিতে হবে না। ক্ষুদ্র উদ্যোক্তারা যা আনে দিনে খায়, তারা যখন বছর শেষে ট্যাক্স দিতে যায় তখন একটা হিউজ করের বোঝা চেপে যায়। তখন কি করে সে, তখন তার ওই লয়ার একটা ধরে, সে ভালো বুদ্ধি কখনো দেয় না। সে বলে ঠিক আছে আমি ইন্সপেক্টর ম্যানেজ করতেছি, ইন্সপেক্টর ম্যানেজ হয়, সে একটু ম্যানেজ করে, সে কিছু সরকারকে দেয়। আমরা বলেছি এখান থেকে বেরিয়ে আসতে চাই, আমরা ভ্যাট প্রতি মাসে দিতে চাই এবং ইনকাম ট্যাক্সও প্রতি মাসে দিতে চাই। এটা বহুবার বলে আসছি। আরেকটা সমস্যা কি আমাদের আমলাতন্ত্রে, আমার ট্যাক্সের টাকায় তার বেতন হয়, আমার ট্যাক্সের টাকায় তার সব কিছু চলে। তাদের আচরণ হচ্ছে তারা হচ্ছে আমাদের রাজা, আমরা হচ্ছি প্রজা। কথা বলতে গেলে কথা বলে না, কথা শুনতেও চায় না। একটা এত বড় ডিসিশন বা কোনো মিটিংয়ে গেলে 25টা অ্যাসোসিয়েশন রাখে, সময় বরাদ্দ রাখে 1 ঘন্টা, এর মধ্যে আধা ঘন্টা যায় তাদের নিজেদের স্তুতিতা করতে, এরপরে আমাদেরকে সময় দেয় 1 মিনিট কথা বলার জন্য, এবং কথা বললে থামায় দেয়। এইভাবে কি একটা রাষ্ট্র চলে? আপনি দেখেন এনবিআর ভবন বলেন, সারা বাংলাদেশে খরচের মাত্রা এমন বাড়িয়ে দিছে যে ল্যাভিশ অফিস, যে কার্পেট দেশের মানুষ খাইতে পায় না, রাস্তায় চলতে পারে না, ওইখানে তাদের নজর নাই। গাড়ি বিলাস, সরকারি ব্যয় তো কমায় নাই আজ পর্যন্ত, এই নিয়ে কোনো নাগরিক কথা বলে না। নাগরিক কথা তো শোনার প্রয়োজন নাই, কারণ আপনি ভোট দিতে হবে না, করতে হবে না। এই এনবিআর এর আপনি দেখেন কত দুর্নীতি আপনারা বের করেছেন,
কোনো ব্যবস্থা নিছে? এনবিআর এর যত লোক যত দুর্নীতি করছে আপনারা ব্যবস্থা নিছেন? কেউ ব্যবস্থা নিতে দেখি নাই। কারণ আপনি সম্পদগুলোর হিসাব নেন, ঢাকা শহর না প্রমিনেন্ট সম্পদ, সব তাদের সম্পদ পাবেন। আমাদের সম্পদের হিসাব নেন, আমাদের ছাল বাকলাও নাই। তো বিষয়টা হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি সত্যি এই দেশ চেঞ্জের জন্য আন্দোলন করে থাকে, তাহলে আমরা বলবো সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে, এবং দুর্নীতি বন্ধ করলে এই দুর্নীতিগ্রস্ত আমাদের বিচার করতে হবে সবার আগে। একদল তো পালাইছে, আরেক দলের বিচার করতে হবে যারা দুর্নীতি করতে সহযোগী ছিল। আপনারা কি দেখছেন এরকম দুর্নীতিবাজদের ব্যবস্থা নিতে? এখন হঠাৎ মাঝপথে এসে দেশের 12টা বাজানোর জন্য আজকে এই 15% ভ্যাট ইমপ্লিমেন্ট করতেছে। আমরা সদরে বলতে চাই, আমরা স্ট্রাইকে যাব, আমরা সুন্দরভাবে বলতে চাই, আমরা চাই না দেশ অশান্তি হোক, আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই। ধন্যবাদ। 4,82,000 আছে সরকারি হিসাবে, সেখানেও আমরা চাচ্ছি সবাইকে এক ছাতার নিচে আনতে, কারণ আমরা কমপ্লায়েন্স তো সরকার একা দেখতে পারবে না। সরকারের কর্মকর্তারা শুধু খবরদারি করতে পারে, সলিউশন দিতে পারে না। অথরিটির তো শেষ নাই, নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার, আপনি জানেন পরিবেশ, ফায়ার, কোনোটা শেষ নাই। কিন্তু আমরা যে সমন্বিতভাবে কাজ করব সেটার এখন পর্যন্ত কোনো সলিউশন হয় নাই। আমরা বলেছি সমস্ত রেস্তোরাঁকে অ্যাসোসিয়েশনের আন্ডারে আনতে হবে। সরকারের আইন কিন্তু আছে, এটা কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। কেন পারি নাই? আমরা যদি ডিভাইডেড থাকি তাহলে সরকারের জন্য সুবিধা আমাদের উপরে চাপাই দিবে, আমাদের উপর রুল করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাইতে চাই, সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই, আসেন আমরা এক ছাতার তলে কাজ করি, আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই, আমরা আমাদের দেশকে গড়ে তুলি। আর আমাদের একটা বিষয় আছে ডিসি লাইসেন্স নিয়ে, কি ভুক্তভোগী আমাদের এই সাংগঠনিক সম্পাদক তৌফিক সাহেব বলবেন। প্লিজ বল। একটু বলছি তো, এটা বল। হ্যাঁ বলেন। আমি জিটিভি থেকে বলছি। জি ভাই, জি ভাই। আপনি শুরুতে একটা অভিযোগ করেছেন যে এখানে ব্যাট নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আপনি সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে সরকার তার যে সীমানা নিয়েছে বাংলাদেশকে নিয়ে যেতে চায়, যেহেতু তাদের এনজিও খুলে ফেলে। এটা কোন তথ্যের ভিত্তিতে আপনি বলেছেন? আপনার কাছে কি তথ্য? আপনি এই গভর্নমেন্টে কারা আছে বলেন, এর উত্তর দিয়ে নেই। জি বলেন। জি, এরপর হচ্ছে আপনি বলেছেন যে যেহেতু আপনি ব্যাট নিয়ে বলছেন, কিন্তু বলছেন যে আপনি সরকারকে পদত্যাগ করে নির্বাচিত সরকারের কাছে আপনার দাবি জানান। কিন্তু এই সরকারের কাছে দাবি জানানোর আপনি কথাটা কিন্তু মিসগাইড করছেন, মিসলিড করছেন। আমি আপনি আমি ভাই এত জ্ঞানী না যে সবগুলো একসাথে একটা করে উত্তর দিই আপনাকে। আমি প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমরা বলেছি যে এনবিআর কে কি বলেন জানি, প্রথমটা এই যে হারাই ফেলছি। হ্যাঁ, আপনি দেখেন এই গভর্নমেন্টে কারা আছে, এই গভর্নমেন্টে সব এনজিও যারা করে সবাই এই গভর্নমেন্টে আছে। আমি কোনো ব্যবসায়ী দেখতে পাচ্ছি না। একজন ব্যবসায়ী দেখছি, উনি সাধারণ পরিবার থেকে আসে নাই, উনি সাধারণ মানুষের দুঃখ বুঝবে না। ওনার বাবা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাংলাদেশের, উনি সাধারণ ব্যবসায়ী কথা কিচ্ছু বুঝবে না। আমরা আমাদের ব্যবসায়িক প্রতিনিধি পাই না এখানে। আপনি সুশীল সমাজের ওইভাবে পাই নাই, যাদেরকে পাইছি আপনি দেখেন, ওনারা যখন সুশীল ছিল, ওনারা যখন সরকারের সমালোচনা করতো লাস্ট গভর্নমেন্টের আমলে, ওনারা কিন্তু এই ভ্যাটের বিরোধিতা করতো না, এইভাবে না। ওনারা ক্ষমতায় গিয়ে কেন চেঞ্জ হয়ে গেল? ওনারা কেন আমাদের বুঝলো না? আর ওনাদের আমরা কেন বলছি? কারণ দারিদ্র সীমার নিচে যাওয়ার জন্যই ব্যবস্থা। কত মানুষ দেউলিয়া হয়েছে এটা তো কোনো স্ট্যাটিস্টিক রিপোর্ট সরকারের কাছে নাই। এই যে আজকে 6 মাস যে ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ, এটা তো কারো কাছে নাই। কিন্তু দারিদ্র সীমার নিচে গেলে কি হবে? আবার এই দেশে ফান্ড আসবে, এনজিওগুলো আরও বাড়বে, দারিদ্র বিমোচনের জন্য ক্ষুদ্র লোন দিবে, বা দারিদ্র বিমোচনের জন্য আপনার বিভিন্ন প্রজেক্ট চালু করবে। তো এই দেশে তাদের হাতেই থাকবে। তারা এটা চাচ্ছে কিনা কোশ্চেন হচ্ছে এখানে। আমরা বলেছি যদি আপনারা শক্ত হাতে দেশ চালাতে না পারেন, আপনারা যদি সাধারণ ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, তাহলে অবিলম্বে নির্বাচন দেন। আর যদি পারেন, 5 মাস হয়ে গেছে, আপনি কোনো নমুনা দেখতে পাচ্ছেন? 5 মাসে কি আপনারা দেখতে পাচ্ছেন দেশের পরিবর্তন? এখন আমি বললে সমালোচনা হবে। আমরা পরিবর্তন চাই। কি চাই? সুশাসন চাই। আমরা কি চাই? ন্যায্য মূল্যে আমরা আমাদের ভোগ্যপণ্য চাই। কি চাই? অপশাসন যেটা ছিল সেটা যেন ফিরে না আসে, এরকম আমরা চাই। সমস্ত জায়গায় শৃঙ্খলা চাই। কিন্তু আপনি এসেই ক্ষুদ্র ব্যবসায়ীকে মারার জন্য আপনি ভ্যাট এইভাবে চাপাই দিবেন, এইটার বিরোধিতা করেছি আমরা। যদি না পারেন আপনারা অন্য কাউকে দেন, আমি পারছি না কন্ট্রোল করতে। আর কি বাংলাদেশে কেউ নাই চালানোর জন্য? কোশ্চেনটা ওইখানে। আপনারা কিসের ভিত্তিতে নিয়োগ হয়েছেন ওইটা বলা। একটা বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যাই হয়েছে, নিয়োগটা কারা দিল? জনগণের ম্যান্ডেট নিয়ে নিয়োগ করছেন? করেন নাই। কিন্তু আমরা সাধারণ মানুষরা, সারা বাংলাদেশের মানুষ মেনে নিছি। কেন নিছি? পরিবর্তনের আশায়। কেন নিছি? আমাদের দুঃখ দুর্দশা বুঝবে, আমাদের প্রবলেমগুলো সলভ করবে, আমরা যেন আর নির্যাতিত না হই। তাহলে কি হলো পরিণাম? পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। শর্ট করে ধন্যবাদ। জি।